নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। সামনেই রয়েছে ডুরান্ড কাপ, তার আগে কিন্তু ইস্টবেঙ্গল আনুষ্ঠানিকভাবে তাদের ভারতীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারদের একদম পরিচয় করিয়ে দিয়েছে। কোন কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গল প্ল্যানিংয়ের মধ্যে রেখেছে সেগুলো নিয়ে কথা বলবো। এখনও কোন কোন পজিশনে কোন কোন প্লেয়ার আসতে চলেছে সেগুলো নিয়ে কথা বলবো। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলের এবছরের দলটাকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ অন্যান্য যে কোনো দলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কারণ আমরা গত বছরে যে সমস্ত প্লেয়াররা খেলেছিল তাদের মধ্যে গোল্ডেন বুটজয়ী সমস্ত প্লেয়ারই ইস্টবেঙ্গলের কাছে রয়েছে। গত সিজনে সুপার কাপে সর্বাধিক গোল করা প্লেয়ার ক্লেটন সিলভা, সে তো ক্যাপ্টেন রয়েইছে। তার সাথে সাথে ডুরান্ড কাপে গোল্ডেন বুট জেতা প্লেয়ার ডেভিড, সেও কিন্তু ইস্টবেঙ্গল দলে এবছরের নতুন ভারতীয় প্লেয়ার হিসেবে যুক্ত হয়েছে। আইএসএলে গোল্ডেন বুট জয়ী প্লেয়ার ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস, সেও কিন্তু ইস্টবেঙ্গল দলে যোগদান করেছে। তো তিনজন কিন্তু সোনার প্লেয়ার ইস্টবেঙ্গলে রয়েছে। তার সাথে সাথে জাতীয় দলের দুজন প্লেয়ার, একদিকে নন্দ অপরদিকে মহেশ, তারাও কিন্তু ইস্টবেঙ্গলের দলের সঙ্গে যুক্ত হয়েছে। এবং ইয়াং প্লেয়ারদের মধ্যে যেই দুজন প্লেয়ারকে আমরা সবার আগে দেখতে চাই সেটা হচ্ছে আমান এবং সায়ন। আমান সায়নকেও কিন্তু পরিকল্পনার মধ্যে ইস্টবেঙ্গল রেখেছে, তাদের কিন্তু দলে যুক্ত করিয়েছে। তার সাথে সাথে ডেভেলপমেন্ট টিম বা ইস্টবেঙ্গল রিজার্ভ টিম থেকে দুজন প্লেয়ারকে নিয়েছে, একদিকে তন্ময় অপরদিকে শ্যামল বেসরা। তো এরকমই কিন্তু ইস্টবেঙ্গল তাদের আক্রমণ ভাগকে তৈরি করেছে। তো যথেষ্ট একটা দারুণ শক্তিশালী আক্রমণ বিভাগকে কিন্তু ইস্টবেঙ্গল তৈরি করে নিয়েছে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের মাঝমাঠ নিয়ে কথা বলি, তো মাঝমাঠে বেশ কিছু সমস্যা তো রয়েইছে। সেই জায়গায় ইস্টবেঙ্গল অনেকটাই সমস্যার সমাধান করে ফেলেছে। কারণ জাতীয় দলের অন্যতম একজন প্লেয়ার জিকসান সিং, তাকে নিয়ে আসাটা কিন্তু একটা দারুণ ইস্টবেঙ্গলের সাইনিং। তো জিকসান সিং রয়েছে, তার সাথে সাথে সাউল ক্রেসপো, মাধি তালাল, দুজনেই কিন্তু গত সিজনে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল। মাধি তালাল তো গোল অ্যাসিস্টের বন্যা করে দিয়েছিল পাঞ্জাবের জার্সি গায়ে। এবারে লাল হলুদের জার্সি গায়ে কিন্তু মাধি তালালের জ্বলে ওঠা দরকার। তার সাথে সাথে গত সিজনে ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিক ভালো খেলেছিল সৌভিক চক্রবর্তী, তাকেও মাঝমাঠে রাখা হয়েছে। এবং বিষ্ণুকে কিছুটা আক্রমণ ভাগ বা মাঝমাঠ থেকে কিছুটা অ্যাটাকিং রোলে, অ্যাডভান্স রোলে খেলার জন্য রাখা হয়েছে। তো মাঝমাঠের কিন্তু প্লেয়ারের সন্ধানে ইস্টবেঙ্গল রয়েছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তেই কিন্তু সেই সাইনিংটা হয়ে যাবে। এখনও ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে, ভালো প্লেয়ার মাঝমাঠে আসতে চলেছে শোনা যাচ্ছে। এর সাথে সাথে যদি আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কথা বলি, তো ডিফেন্স কিন্তু এখনও ইস্টবেঙ্গলের অতটা বেশিও শক্তিশালী নয়। কারণ গত সিজনে আমরা দেখেছিলাম লালচংডুঙ্গার পারফরমেন্স বেশ কিছুটা পড়ে গিয়েছিল। তো সেই জায়গায় লালের সঙ্গে সঙ্গে হিজাজি মাহের বিদেশি প্লেয়ার ডিফেন্ডার হিসাবে রয়েছে। এছাড়া গত সিজনেও আমরা দেখেছিলাম নিশু কুমার এবং রাকিব, তাদেরও রাখা হয়েছে। তার সাথে সাথে গুরসিমরা, তাকেও কিন্তু ডিফেন্স পজিশনে রাখা হয়েছে। আর এবছরের নতুন দুজন প্লেয়ারকে নেওয়া হয়েছে, একদিকে প্রভাত লাগড়া, অপরদিকে মার্ক জোথানপুইয়া, তাদেরকে কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে। তো এই জায়গায় তোমরা সকলেই জানো একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে রেখেছে, বেশ কিছু সমস্যার কারণে সে কিন্তু এখন যোগদান করতে পারছে না। আরও কিন্তু কিছু ডিফেন্ডারের প্লেয়ারকে নেওয়ার চেষ্টা চলছে, বিশেষত সাইড ব্যাক, এবং একজন যদি সেন্টার ব্যাককেও পাওয়া যায় সেই চেষ্টা কিন্তু ইস্টবেঙ্গল চালাচ্ছে। তো দেখা যাক এই জায়গাটা ইস্টবেঙ্গল কত তাড়াতাড়ি মেরামত করতে পারে। এই জায়গায় কিন্তু প্লেয়ার লাগবেই, তা না হলে কিন্তু ইস্টবেঙ্গলের যথেষ্ট সমস্যা হবে। আর গোলকিপার পজিশনের জন্য ফার্স্ট চয়েস গোলকিপার প্রভসুখান সিং গিল, সে রয়েছে। তার সাথে সাথে দেবজিৎ মজুমদার রয়েছে। এবং ডেভেলপমেন্ট টিমে কিন্তু কামারউদ্দিন ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে সিনিয়র দলের সঙ্গে। এছাড়া আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে গোলকিপার পজিশনের জন্য, তাদেরও পরিকল্পনার মধ্যে রাখা হচ্ছে। তো এই জায়গায় কিন্তু আমরা বিশেষত ইস্টবেঙ্গলের ডিফেন্সে যেটা দেখতে চাই, হীরা মণ্ডলকে নিয়ে আসা দরকার। যদি হীরার পারফরমেন্স ভালো থাকে, হীরাকে নিয়ে আসা দরকার। আরও বেশ কিছু নাম, তোমরা নামগুলো সকলে জানো, সেই প্লেয়ারদের
প্লেয়ারদের মধ্যে যদি কেউ কেউ আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। বিশেষত আনোয়ারকে যদি পাওয়া যায় তাহলে কিন্তু ডিফেন্সের যেই সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে। জাতীয় দলের দুজন ডিফেন্ডার একটা দলে থাকা মানে সেক্ষেত্রে ডিফেন্স পজিশনটা ইস্টবেঙ্গল অনেকটাই মেরামতি করে নিতে পারবে। মাঝ মাঠে আক্রমণ ভাগের প্লেয়ারের সঙ্গে তো কথাবার্তা চালাচ্ছে, তোমরা সকলেই জানো। আর ষষ্ঠ বিদেশি তারও কিন্তু ঘোষণা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই সপ্তাহে কিন্তু আমরা কিছু ঘোষণা ইস্টবেঙ্গলের তরফ থেকে দেখার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক ম্যানেজমেন্ট বা অফিসিয়াল পেজ থেকে কবে কি ঘোষণা আসে আমাদের জন্য, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবং ইস্টবেঙ্গলের আপাতত কিন্তু মোটামুটি 23 জন বা 24 জন বা 25 জন প্লেয়ারকে ইস্টবেঙ্গল স্কোয়াডে রেখেছে, কিন্তু স্কোয়াডের সংখ্যা বাড়বেই এটা তোমরা ধরে রাখতে পারো। কারণ তোমরা সকলেই জানো 34 জন প্লেয়ারকে নিয়ে কিন্তু আইএসএল স্কোয়াডে রাখা যায়। আর অন্যান্য টুর্নামেন্টেও কিন্তু বেশ কিছু প্লেয়ার আরও অ্যাড হবে ইস্টবেঙ্গলের জন্য। তো তোমরা কোন কোন প্লেয়ারকে কোন কোন পজিশানে দেখতে চাও, কোন জায়গাতে মনে হয় প্লেয়ার দরকার, তোমরা কিন্তু তোমাদের মতামত সকলে কমেন্টে জানিও। তো সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা যাবে যে কোন পজিশানে কোন প্লেয়ার এলে ভালো হয়। তো তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে পারো। আর এই যে ইস্টবেঙ্গল দলকে দেখে তোমরা কতটা আশাবাদী যে সামনের টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোকে নিয়েও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। এবং কোচ খুবই আশাবাদী যে দল এবছরে কিন্তু আরও অনেক ভালো পারফরমেন্স করবে। আগের বছরে বেশ কিছু প্লেয়ারের এজ একটু বেশি ছিল, সেই জায়গায় অ্যাভারেজ এজ কিন্তু দলের অনেকটাই কমিয়ে আনা হয়েছে এবং দল একটা ভালো দল গঠন করেছে। কোচ কিন্তু খুবই খুশি। তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।